ওয়েলকাম স্টুডেন্টস। এখন আমরা একাদশ শ্রেণীর রসায়ন থেকে পর্যায় সারণীর অন্তর্গত খুবই ছোট্ট অথচ ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় ইলেকট্রন আসক্তি তথা ইলেকট্রন গ্রহণ এনথালপি বিষয়ে আলোচনা করব। এটা আমাদের সপ্তম পর্বের আলোচনার শুরুতে বলে রাখি ইলেকট্রন আসক্তি বিষয়টা কি। ইলেকট্রনের প্রতি আসক্তি মানে ইলেকট্রন গ্রহণ করার ইচ্ছা। যে পরমাণু বা যে মৌল যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে চায় তার ইলেকট্রন আসক্তি তত বেশি। কিন্তু এই ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়াটা কেমন হবে? প্রথমে পরমাণুটিকে ভূমি স্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে থাকতে হবে। যেমন এখানে আমি একটা ক্লোরিন পরমাণুকে দেখানোর চেষ্টা করেছি, তার নর্মাল ইলেকট্রন বিন্যাস 2, 8, 7। অর্থাৎ এই যে নর্মাল ইলেকট্রন বিন্যাস অবস্থা এটাকেই বলা হয় ভূমি স্তর বা সর্বনিম্ন শক্তি স্তর। এরকম অবস্থায় থাকাকালীন পরমাণুটাকে গ্যাসীয় হতে হবে এবং বিচ্ছিন্ন একটি পরমাণু থাকতে হবে। তখন সেই পরমাণুর সর্ববহিস্থ কক্ষে বাইরে থেকে একটা অতিরিক্ত ইলেকট্রন যদি আমরা যুক্ত করি, পরমাণু থেকে কিছুটা শক্তি নির্গত হয়ে যাবে। এই যে নির্গত শক্তির পরিমাণ তাকেই বলা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তার মানে ব্যাপারটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, বিনিময়ে কিছুটা শক্তি বর্জন করবে। যে যত বেশি এই কাজটাই পারদর্শী সে তত বেশি ইলেকট্রন আসক্তি সম্পন্ন। যে মানে খুব দ্রুত ইলেকট্রন গ্রহণ করে বেশি পরিমাণে শক্তি বর্জন করে দেয়, আমরা বুঝে নেব তার ইলেকট্রন আসক্তি তত বেশি। ব্যাপারটাকে যদি আমরা এরকম সিম্বল দিয়ে প্রকাশ করি তাহলে আগেই বলে রাখি এই যে ইলেকট্রন আসক্তি প্রক্রিয়ায় সবসময় শক্তি নির্গত নাও হতে পারে। এমন এমন কন্ডিশন আছে যেখানে ইলেকট্রন গ্রহণ করতেই চায় না। আমরা যদি বাইরে থেকে জোর করে বল প্রয়োগ করে ইলেকট্রন গ্রহণ করতে বাধ্য করি, সেক্ষেত্রে শক্তি নির্গত হওয়ার পরিবর্তে শক্তি আরও কিছুটা শোষিত হবে। এখানে আমি দুটো উদাহরণ দেখিয়েছি, একটা হচ্ছে ফ্লুরিন আর একটা হচ্ছে বেরিলিয়াম। ফ্লুরিনে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে সাথে কিছুটা শক্তি উৎপন্ন হয়। এটাকে আমরা বিক্রিয়ার সাথে প্লাস আকারেও লিখতে পারি, অথবা এইভাবে লিখতে পারি, বিক্রিয়াটা লিখে কমা দিয়ে ডেল্টা ইজ ইকুয়াল টু মাইনাস সেই শক্তিটা লিখলাম। এখন প্রশ্ন হলো, বিক্রিয়ার মধ্যে যদি ডাইরেক্ট লিখে দিই যোগ আকারে লিখছি, কিন্তু ডেল্টা ইজ যদি লিখে দিই বিয়োগ আকারে লিখছি কেন? কারণ হচ্ছে এখানে শক্তি উৎপন্ন হয়, আর উৎপন্ন হওয়ার শক্তি নিশ্চয়ই পরমাণুর সাথে জোটবদ্ধ হয়ে থাকে না, আস্তে আস্তে নির্গত হয়ে যায়। তার মানে শক্তির পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে, তাই এটা মাইনাস চিহ্ন দিয়ে লেখা হলো। তাহলে কখন আমরা যদি বিক্রিয়া শেষে ডেল্টা ইস এর মান ঋণাত্মক দেখি, বুঝে নেব সেটা শক্তি উৎপাদনকারী বিক্রিয়া, মানে তাপ মোচী বিক্রিয়া। একই রকম ভাবে বেরিলিয়ামের সঙ্গে যদি একটা ইলেকট্রন যুক্ত করি, বেরিলিয়াম মাইনাস তো তৈরি হবেই, সাথে কিছুটা পরিমাণে শক্তি শোষিত হবে। শোষিত হচ্ছে বলে বিক্রিয়ার মধ্যে মাইনাস দিয়ে লেখা। এটাকে যদি আমরা ডেল্টা ইস হিসাবে লিখি সেক্ষেত্রে কিন্তু প্লাস থাকছে, কারণ উল্টোটা একটু আগে যা বলেছে ঠিক তার উল্টো কারণ। এক্ষেত্রে শক্তি শোষিত হচ্ছে মানে শক্তির পরিমাণ কিন্তু ক্রমাগত বাড়তে থাকছে। তো শক্তির পরিমাণ বাড়তে থাকছে বলে আমরা ডেল্টা ইস এর মান দিলাম পজিটিভ প্লাস, মানে প্লাস সাইন দিয়ে। ঠিক আছে, তার মানে টোটালি যদি একসাথে আমরা ব্যাপারটাকে বলি, কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি শক্তি নির্গত হয় বুঝতে হবে সেখানে এনথালপির পরিবর্তন ঋণাত্মক মানে সেটা তাপমোচী বিক্রিয়া। আর যদি শক্তি শোষিত হয় তাহলে বুঝতে হবে এনথালপির পরিবর্তন ধনাত্মক, আর এনথালপির পরিবর্তন ধনাত্মক মানে সেটা তাপগ্রাহী বিক্রিয়া। এবার আমরা জেনে নিই আয়নন বিভব আর এই যে ইলেকট্রন আসক্তি এদের মধ্যে কি সম্পর্ক। যদি আমরা একটা ইলেকট্রন হিসাবে বিচার করি, মানে আয়নন বিভবে শিখেছিলাম যে কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রন বর্জন করে সেটাকে ক্যাটায়নে পরিণত করা, বা অ্যানায়ন থেকে যদি একটা ইলেকট্রন বর্জন করে নর্মাল পরমাণুতে পরিণত হবে। তো এখানে যদি বলি আমি একটা পরমাণু নিলাম, তার সাথে ইলেকট্রন যুক্ত করে একটা এক একক নেগেটিভ চার্জ বিশিষ্ট অ্যানায়নে পরিণত করলাম। এই বিষয়টাকে একটু আগেই বলেছি, এটা তড়িৎ ইলেকট্রন আসক্তি। আর ঠিক এর উল্টো ঘটনাটা, অর্থাৎ অ্যানায়ন থেকে একটা ইলেকট্রন বর্জন করে পরমাণুতে পরিণত হওয়া, সেটাকে বলা হয় আয়নন বিভব। তো এই যে একটা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন হলো বা অ্যানায়ন থেকে একটা ইলেকট্রন বর্জন করে পরমাণু হলো, এই দুটো বিক্রিয়া জাস্ট পরস্পরের সমান এবং বিপরীত। এই দুই প্রক্রিয়ায় শক্তির পরিমাণ ঠিক সমান এবং বিপরীত হবে। তার মানে আমরা বলতে পারি প্রথম আয়নন বিভব আর প্রথম ইলেকট্রন আসক্তির মান কিন্তু সব পরমাণুর ক্ষেত্রেই সমান হয়।
কিন্তু সেটা অবশ্যই বিপরীত চিহ্নযুক্ত হয়। মানে আয়নন বিভবের শক্তি যদি ধনাত্মক হয়, ইলেকট্রন আসক্তিতে এসে ঋণাত্মক হবে, আর যদি আয়নন বিভবে ঋণাত্মক হয়, ইলেকট্রন আসক্তিতে এসে ধনাত্মক হবে। এখন যদি কোনো পরমাণুর সাথে একটা ইলেকট্রন এসে যুক্ত হয়, তাকে বললাম প্রথম ইলেকট্রন আসক্তি। দুটো ইলেকট্রন পরপর যুক্ত হলে সেকেন্ডটাকে বলবো দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। আরও একটা ইলেকট্রন যুক্ত হলে তাকে বলবো তৃতীয় ইলেকট্রন আসক্তি। এভাবে চলতে থাকবে। যে কোনো মৌলের ক্ষেত্রে প্রথম ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, শক্তি গৃহীতও হতে পারে, শক্তি শোষিতও হতে পারে। কিন্তু দ্বিতীয় বা তৃতীয় ইলেকট্রন আসক্তির মান কিন্তু সব সময় ধনাত্মক হবে। মানে দ্বিতীয় বা তৃতীয় ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে সব সময় কিন্তু শক্তি শোষিত হবে, কখনো শক্তি নির্গত হবে না। এর কারণটা কি? কারণ হচ্ছে কোনো পরমাণু যখন নর্মালি ছিল, সেটা একটা ইলেকট্রন গ্রহণ করলো, এক একক নেগেটিভ চার্জযুক্ত অ্যানায়নে পরিণত হলো, যেটাকে আমরা বলছি ইলেকট্রন আসক্তি। তো এই ক্ষেত্রে প্রথমে একটা অ্যানায়ন তৈরি হয়ে গেল। সেকেন্ড যদি আমরা দ্বিতীয় ইলেকট্রন আসক্তির কথা বিবেচনা করতে চাই, তাহলে এই অ্যানায়নকে আবার একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। এখন অ্যানায়নের চার্জ ঋণাত্মক, ইলেকট্রনের চার্জও ঋণাত্মক, সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। তার মানে এই দুজন পরস্পরের ভিতরে বিকর্ষণ সৃষ্টি করবে, এত বিকর্ষণ করবে যে এই ইলেকট্রনটাকে গ্রহণ করতে বাধা দেবে। কিন্তু আমি দ্বিতীয় ইলেকট্রন আসক্তি তৈরি করার জন্যে ইলেকট্রনটাকে এর মধ্যে প্রবেশ করিয়েই তবে ছাড়বো। মানে ইলেকট্রনকে গ্রহণ করতে চাইছে না, কিন্তু বাইরে থেকে জোর দিয়ে ইলেকট্রন গ্রহণ করতে বাধ্য করতে হচ্ছে। তাহলে শক্তি ছাড়া তো পড়ে মরুক, উল্টে ওর মধ্যে আরো কিছুটা পরিমাণে শক্তি আমাদের বাইরে থেকে দিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে প্রথম ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, দ্বিতীয় তৃতীয় সমস্ত ইলেকট্রন আসক্তির মান অল টাইম কিন্তু ধনাত্মক হবে। মানে বাইরে থেকে শক্তি গ্রহণ করবে, মানে তাপগ্রাহী হবে। ঠিক আছে, এবার দেখে নিই ইলেকট্রন আসক্তি পরিমাপের এককগুলো কি কি। মোটামুটি 3টে একক দিয়ে আমরা একে প্রকাশ করতে পারি। ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, কিলো ক্যালোরি পার মোল বা কিলোজুল পার মোল। নেক্সট দেখব এই যে ইলেকট্রন আসক্তি, এর উপরে প্রভাবকারী বিষয়গুলো কি কি। মূলত 4টে প্রভাবকারী বিষয় আমরা দেখব। প্রথমটি হচ্ছে নিউক্লিয়াসের আধান। নিউক্লিয়াসের আধান যত বেশি হবে, তত বাইরের কক্ষে যে নতুন ইলেকট্রনটা আসছে, সেই ইলেকট্রনের উপরে দৃঢ় আকর্ষণ বল প্রয়োগ করবে। মানে ইলেকট্রনটা গ্রহণ করার টেন্ডেন্সি বেড়ে যাবে, মানে ইলেকট্রন আসক্তি বেড়ে যাবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর আকার যত বড় হবে, তত ভিতরের কক্ষে নিউক্লিয়াস আর বাইরের কক্ষের ইলেকট্রনের ভিতরে দূরত্ব অনেক বেড়ে যাবে। মানে সেই দূরের কক্ষে কোন নবাগত ইলেকট্রন এলো, সেই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল কিন্তু আর তত বেশি কাজ করবে না। তার মানে পরমাণুর আকার যত বড় হবে, তত কিন্তু ইলেকট্রন আসক্তির মান কমে যাবে। থার্ড যেটা, সেটা হচ্ছে নবাগত ইলেকট্রনটা কোন কক্ষকে প্রবেশ করছে সেটা দেখতে হবে। কক্ষক 4টে এস, পি, ডি আর এফ। যে কক্ষকের ভেদন ক্ষমতা যত বেশি, তার মানে যে কক্ষকটা যত বেশি নিউক্লিয়াসের কাছে থাকে, সেই কক্ষকে যদি আমরা ইলেকট্রন প্রবেশ করাতে পারি, সেই ইলেকট্রনটাকে নিউক্লিয়াস যেহেতু কাছাকাছি আছে, বেশি পরিমাণে বল দিয়ে আকর্ষণ করবে। আর বেশি পরিমাণে বল দিয়ে আকর্ষণ করবে মানে বেশি পরিমাণে শক্তি ত্যাগ করবে, মানে ইলেকট্রন আসক্তি বেশি হবে। এখন এই এসপিডিএফ এর ভেদন ক্ষমতার ক্রম এস থেকে পি থেকে ডি থেকে এফ থেকে তুলনামূলকভাবে আস্তে আস্তে কমতে থাকে। তো আমরা জানবো যত ভেদন ক্ষমতা বেশি সম্পন্ন কক্ষক থাকবে, সেক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান তত বেশি হবে। আর লাস্ট যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটি হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস। পরমাণুর ইলেকট্রন বিন্যাস অর্ধপূর্ণ বা সম্পূর্ণ ভর্তি অবস্থায় আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। যদি অর্ধপূর্ণ বা সম্পূর্ণ ভর্তি ইলেকট্রন বিন্যাস থাকে, সেটা হচ্ছে সব থেকে সুস্থিত ইলেকট্রন বিন্যাস। আমরা কখনোই ওই সুস্থিত ইলেকট্রন বিন্যাসের মধ্যে বাইরে থেকে নতুন করে ইলেকট্রন দিলে কিছুতেই সে গ্রহণ করতে চাইবে না। কারণ বাইরের ইলেকট্রনটা গ্রহণ করলে তার সুস্থিত ইলেকট্রন বিন্যাসের স্থায়িত্বটা নষ্ট হয়ে যাবে। যেহেতু ইলেকট্রন বিন্যাসটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য ও বাইরে থেকে ইলেকট্রন গ্রহণ করতে চায় না, মানে তার ইলেকট্রন আসক্তি কিন্তু কম হবে। এবার দেখে নিই পর্যায় বরাবর ইলেকট্রন আসক্তি কিভাবে পরিবর্তিত হয়। পর্যায় বরাবর যত বাদিক থেকে ডান দিকে যাওয়া যাবে, তত নিউক্লিয়াসের ধনাত্মক আধান বাড়তে থাকে, পরমাণুর আকার ক্রমশ কমতে থাকে। এই দুটো কারণে বাইরের কক্ষে যে ইলেকট্রনটা আসে, সেই ইলেকট্রনটা নিউক্লিয়াসের বেশি কাছাকাছি চলে আসে।
মানে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বলটা বেড়ে যায়, তার মানে নিউক্লিয়াসের ইলেকট্রনের প্রতি আকর্ষণ ক্ষমতাটা বেড়ে যায়, তার মানে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেড়ে যায়। তাই পর্যায় বরাবর যত বাঁদিক থেকে ডান দিকে যাওয়া যাবে তত ইলেকট্রন আসক্তির মান ক্রমশ বাড়তে থাকে। যদিও বেশ কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, আমি একটু পরে সেটা বলছি। এবার বলি শ্রেণী বরাবর যত আমরা উপর থেকে নিচের দিকে নামবো তত 3টি পয়েন্টের উপরে আমরা আলোচনা করব, একটু খেয়াল করতে হবে বিষয়টা। সেটা হচ্ছে, যত আমরা উপর থেকে নিচের দিকে নামবো প্রথমত পরমাণুর আয়তন বাড়তে থাকে, দ্বিতীয়ত অন্তর্বর্তী কক্ষক সমূহের আবরণী ক্ষমতার একটা ব্যাপার এসে যায়, কারোর ক্ষেত্রে এস এ শেষ হয়ে যায়, কারোর ক্ষেত্রে পি, কারোর ক্ষেত্রে ডি, কারোর ক্ষেত্রে এফ। আর 3 নম্বর যেটা হয় সেটা হচ্ছে নিউক্লিয়াসের আধান কিন্তু ওপর থেকে নিচে নামলে ক্রমশ বৃদ্ধি পায়। এখন এই 3টের মধ্যে আবার ভাগাভাগি হয়ে গেছে। প্রথম যে দুটো কারণ, এই যে পরমাণুর আকার বাড়ে আর অন্তর্বর্তী কক্ষক সমূহের আবরণী ক্ষমতা, এই দুটো কারণ অ্যাকচুয়ালি ইলেকট্রন আসক্তিকে কমিয়ে দেয়, আর নিউক্লিয়াসের আধান বৃদ্ধির বিষয়টা কিন্তু ইলেকট্রন আসক্তিকে বাড়িয়ে দেয়। এখন ওপর থেকে যত নিচের দিকে নামছি দুটো কারণে ইলেকট্রন আসক্তি কমতে চায়, একটা কারণে ইলেকট্রন আসক্তি বাড়তে চায়, পাল্লাই ভারী এটা। অর্থাৎ এই দুই কারণের সম্মিলিত প্রভাব এই কারণটাকে অতিক্রম করে যায়। সেই জন্যে শ্রেণী বরাবর যত ওপর থেকে নিচের দিকে নামা যাবে ইলেকট্রন আসক্তির মান তত ক্রমশ কমতে থাকবে। যদিও আমি নর্মাল নিয়মে পর্যায় আর শ্রেণী বরাবর আলোচনা করলাম, এই ছকটা তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে প্রচুর পরিমাণে ব্যতিক্রম আছে। যেমন এখানে আমি দ্বিতীয় পর্যায়ে যদি দেখাই, বোরন আর নাইট্রোজেন পুরো কোনো নিয়ম মেনে হয়নি এদের মধ্যে। একই রকমভাবে তৃতীয় পর্যায়ে ম্যাগনেসিয়াম আর ফসফরাস, এই দুটোতেও কিন্তু প্রচুর পরিমাণে ব্যতিক্রম লক্ষ্য করা যায়। তাই আমরা যখনই পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর এটা ইলেকট্রন আসক্তি ক্রমানুযায়ী সাজাও এমন বিষয়টা আসবে, তখন আমরা মোটামুটি মানগুলো না হলেও এই সাজানোটা এই দেখেই মনে রাখার চেষ্টা করব। কারণ প্রত্যেকটা জায়গায় অন্তত 2-3টে করে জায়গা আছে, জায়গাগুলো একটু পরে ব্যাখ্যা করছি, যেখানে কিনা নিয়ম মেনে চলেনি। তো এতগুলো ব্যাখ্যা ছোট ছোট করে আমরা মনে রাখবো, কিন্তু নর্মালি যখন শ্রেণী বরাবর বা পর্যায় বরাবর সাজাতে দেবে তখন আমরা এই বক্সটাকেই মনে রাখার চেষ্টা করব। এবার আমরা কতগুলো বিশেষ ক্ষেত্র বা কতগুলো ব্যতিক্রমী ক্ষেত্র সম্পর্কে আলোচনা করব। প্রথমটা হচ্ছে ক্ষার ধাতু, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এদের ইলেকট্রন আসক্তি খুব কম হয়। কারণটা কি? কারণ যে কোনো ক্ষার ধাতু নিয়ে যদি আমরা তার ইলেকট্রন বিন্যাস দেখি, প্রথমে আমি নর্মাল সোডিয়ামটা নিয়ে বলি, 2-8-1, এর সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন আছে। কখনোই এ সেকেন্ড ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না, এ বরং এই একটা ইলেকট্রন যেটা আছে সেটাকে যদি ত্যাগ করতে পারে তাহলে নিষ্ক্রিয় গ্যাসের মতো 2 আর 8, 10 নিয়নের মতো। এরকমভাবে যে কোনো ক্ষার ধাতুরা তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন গ্রহণ তো করতে চাই না, উল্টে যে ইলেকট্রনটা আছে সেটাকে আরো বর্জন করতে চায়। তার মানে এর ইলেকট্রন গ্রহণ করার ইচ্ছা খুবই কম। তাই বলা হয় যে ক্ষার ধাতুদের ইলেকট্রন গ্রহণ প্রবণতা তথা ইলেকট্রন আসক্তির মান খুব কম। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে নিষ্ক্রিয় মৌলের পরমাণু। নিষ্ক্রিয় মৌলের পরমাণুদের ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়, মানে এদের এনথালপির পরিবর্তন পজিটিভ, মানে এরা বাইরে থেকে আরো শক্তি শোষণ করে, কিচ্ছু বর্জন করে না। কারণ হচ্ছে সেই ইলেকট্রন বিন্যাস, সুস্থিত ইলেকট্রন বিন্যাস থাকে নিষ্ক্রিয় মৌলদের NH2 NP6। আমি যদি এখানে নিয়নকে বোঝাতে চেষ্টা করি 1s2 2s2 2p6, তার মানে এ অলরেডি একটা সুস্থিত ইলেকট্রন বিন্যাসে থাকে। বাইরে থেকে যদি অতিরিক্ত ইলেকট্রন যুক্ত করতে চেষ্টা করি, ওই অতিরিক্ত ইলেকট্রনটা নিলেই ওর সুস্থিতি নষ্ট হয়ে যাবে। এবং আরও যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে অতিরিক্ত ইলেকট্রন নেবে, সেই অতিরিক্ত ইলেকট্রনের জন্য আবার একটা নতুন কক্ষপথের আবির্ভাব হবে। সেই কক্ষপথে উচ্চ শক্তি স্তরের কক্ষপথ, সেখানে নতুন ইলেকট্রনটা অবস্থান করবে। তার মানে নতুন কক্ষপথ হওয়াতে নিউক্লিয়াস থেকে দূরত্বটাও কিন্তু বেড়ে গেল। বেড়ে যাওয়াতে নিউক্লিয়াসের এই লাস্টের কক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল তুলনামূলকভাবে অনেক কম হবে। মোট কথা, নিষ্ক্রিয় মৌল যারা, তারা বাইরের কক্ষের ইলেকট্রনটা কিছুতেই গ্রহণ করতে চায় না।
তবু যদি বাইরে থেকে জোর জবরদস্তি করে ইলেকট্রনটা গ্রহণের চেষ্টা করানো হয়, আরও কিছুটা পরিমাণে শক্তি দিতে হবে, মানে নিষ্ক্রিয় গ্যাস কিছুটা পরিমাণ শক্তি গ্রহণ করবে। তাই বলা হয় নিষ্ক্রিয় গ্যাসেদের ইলেকট্রন আসক্তি কিন্তু সবসময় হবে ধনাত্মক। নেক্সট জেনে নেব হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌলদের ইলেকট্রন আসক্তি উচ্চ মানের হয়, কারণ সেই ইলেকট্রন বিন্যাস। হ্যালোজেন মৌলদের নর্মাল ইলেকট্রন বিন্যাস হয় NH2NP5, মানে শেষ কক্ষে P5 থাকে। আমরা জানি P6 হলে সম্পূর্ণ ভর্তি সুস্থিত কক্ষপথ। তাই হ্যালোজেন মৌল সব সময় একটা ইলেকট্রন পেলে আগে গ্রহণ করতে চায় ক্লোরিন পরমাণু, একটা ইলেকট্রন পেলে গ্রহণ করে তৈরি হয় ক্লোরাইড আয়ন। অর্থাৎ ইলেকট্রন গ্রহণের ইচ্ছা এদের প্রবল, কারণ ইলেকট্রন গ্রহণ করতে পারলে একটা ও সুস্থিত ইলেকট্রন বিন্যাস পাবে। তাই বলা হয় হ্যালোজেন মৌলদের ইলেকট্রন আসক্তি উচ্চ। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই যে আমরা একটু আগে পড়েছি শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামলে ইলেকট্রন আসক্তি কমে। সেই বরাবর যদি আমরা হ্যালোজেন মৌলগুলোকে নিয়ে আলোচনা করি, তাহলে ফ্লুরিন থেকে ক্লোরিন থেকে ব্রোমিন থেকে আয়োডিন, অর্থাৎ আস্তে আস্তে ইলেকট্রন আসক্তি কমছে, এমন হওয়ার কথা। কিন্তু এখানে একটা বিশেষ ব্যতিক্রম দেখা যায়, জাস্ট এই জায়গাটা উল্টো হয়। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিন অপেক্ষা বেশি হয়। এবার আমরা জেনে নিই কেন এমনটা হয়। কারণটা লুকানো আছে এদের ইলেকট্রন বিন্যাসের উপরেই। সেই ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস 1s2 2p5, ক্লোরিনের 1s2 2p6 3s2 3p5। অর্থাৎ ফ্লুরিনের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটা থাকে 2p5 কক্ষে, ক্লোরিনের 3p5। এখন ইলেকট্রন আসক্তি মানে বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করবে, সেই গৃহীত ইলেকট্রনটা এর ক্ষেত্রে জায়গা পায় 2pতে, এর ক্ষেত্রে জায়গা পায় 3pতে। যদিও আমরা জানি পি কক্ষের আকার ডাম্বেল আকৃতির, তবু আমি বোঝার সুবিধার জন্য এগুলোকে গোল আকৃতির দেখিয়েছি। বোঝাতে চাইছি 2p আর 3p, এই 2pর আকার তুলনামূলকভাবে ছোট হয়, 3pর আকার তুলনামূলকভাবে বড় হয়। এখন 2pতেও 5টা ইলেকট্রন, 3pতেও 5টা ইলেকট্রন আছে। বাইরের কক্ষ থেকে যখন অতিরিক্ত ইলেকট্রন যোগ করার ব্যাপার আসছে, অতিরিক্ত ইলেকট্রনটা এই ছোট্ট জায়গায় ঢুকতে চাইছে, অতিরিক্ত ইলেকট্রনটা তুলনামূলক বড় জায়গায় ঢুকতে চাইছে। অলরেডি ইলেকট্রন ছিল, ঋণাত্মক আধান, আরও একটা ঋণাত্মক আধান আসছে, দুইয়ের মধ্যে বিকর্ষণ হবে, এখানেও বিকর্ষণ হবে। বুঝতেই পারছো এখানে কম জায়গায় আরও একটা ঋণাত্মক আধান আসতে চাইছে, মানে এখানে বিকর্ষণের পরিমাণ তুলনামূলকভাবে বেশি হবে, মানে এর ইলেকট্রন নেওয়ার ইচ্ছা তুলনামূলকভাবে কম হবে। তার মানে এক্ষেত্রে নির্গত শক্তির পরিমাণ কিন্তু কিছুটা কম হবে। আর যেহেতু এখানে বিকর্ষণের পরিমাণ তুলনামূলকভাবে কম, তাই ইলেকট্রনটা তুলনামূলক সহজে নেবে, নিয়ে শক্তি ত্যাগ করবে, সেই শক্তির মান আগের বারের থেকে বেশি হয়। তাই বলা হয় ফ্লুরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান তুলনামূলকভাবে বেশি। তাহলে মূল কারণ হলো এর ছোট একটা 2p কক্ষক আছে, তুলনামূলক বড় 3p কক্ষক আছে। ঠিক আছে, ঠিক একই রকম কারণ অক্সিজেন পরিবারের মৌলগুলোর মধ্যে দেখা যায়। অক্সিজেন, সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম ওপর থেকে নিচের দিকে নামলে ইলেকট্রন আসক্তি কমার কথা, সেই নিয়মে অক্সিজেনের থেকে সালফারের ইলেকট্রন আসক্তি কম হওয়ার কথা, কিন্তু এখানেও হয় উল্টো। ইলেকট্রন বিন্যাসের এর শেষে 2p4 আছে, এর শেষে 3p4 আছে। একই নিয়মে 2p4 ছোট আকার, 3p4 বড় আকার। ছোট আকারের মধ্যে আর একটা ইলেকট্রন এসে জায়গা নিতে চাইছে, বিকর্ষণ তুলনামূলকভাবে বেশি, নির্গত শক্তির পরিমাণ কম, ইলেকট্রন আসক্তি কম। তুলনামূলক বড় জায়গায় আর একটা ইলেকট্রন আসতে চাইছে, বিকর্ষণ তুলনামূলক কম, নির্গত শক্তির পরিমাণ তুলনামূলকভাবে বেশি, তার মানে ইলেকট্রন আসক্তিও বেশি হয়। আর আজকে লাস্ট যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, এই তিনটির ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়। তোমরা লিস্টটা যখন ভালো করে খেয়াল করবে দেখবে ওর আশেপাশে যারা আছে সবার ইলেকট্রন আসক্তি ঋণাত্মক, হঠাৎ করে এরা তিনজন ধনাত্মক। কেন? কারণ সেই ইলেকট্রন বিন্যাস। বেরিলিয়ামের 1s2 2s2, ম্যাগনেসিয়াম 1s2 2s2 2p6 3s2, নাইট্রোজেন 1s2 2s2 2p3। এর শেষে 2s সম্পূর্ণ ভর্তি কক্ষক আছে, এর শেষে 3s সম্পূর্ণ ভর্তি কক্ষক আছে, এর শেষে 2p3 অর্ধপূর্ণ পি কক্ষক আছে। অর্থাৎ এরা সবাই কিন্তু সুস্থিত ইলেকট্রন বিন্যাসে আছে। যেহেতু এরা সুস্থিত ইলেকট্রন বিন্যাস অবস্থায় আছে, তাই বাইরে থেকে যদি একটা ইলেকট্রন গ্রহণ করতে চায়, সেই ইলেকট্রনটা কিন্তু গৃহীত হওয়ার সাথে সাথে এদের স্থিতি নষ্ট হয়ে যাবে, সুস্থিতি। তাহলে কেউ নিশ্চয়ই চাইবে না বাইরে থেকে একটা অতিরিক্ত ইলেকট্রন গ্রহণ করে তার সুস্থিত ইলেকট্রন বিন্যাস নষ্ট হোক। তার মানে এরা
তুলনামূলকভাবে ইলেকট্রন গ্রহণ করতে চায় না। তবু যদি জোর করে ইলেকট্রন গ্রহণ করতে বাধ্য করা হয়, তার মানে বাইরে থেকে কিন্তু কিছুটা পরিমাণে শক্তি আরও দিতে হবে। তার মানে এনথালপির পরিবর্তন আস্তে আস্তে বাড়বে, শক্তি গ্রহণ করছে, তাই এদের ডেল্টা এইচ এর মান সবসময় ধনাত্মক হবে। ঠিক আছে, তাহলে তড়িৎ আসক্তি মানে ইলেকট্রন আসক্তির বিষয়টা কিন্তু ইলেকট্রন মানে আয়নন বিভবের থেকে পুরোটাই উল্টো। তোমরা একটুখানি ভালো করে খেয়াল করবে, এখানে একটা কমন প্রশ্ন ভীষণভাবে বলার, যেটা হচ্ছে আয়নন বিভবের মান যখন আমরা হিসেব করেছিলাম তখন কিন্তু ফ্লুরিনের মান ক্লোরিনের থেকে বেশি হয়েছিল, কিন্তু যখন ইলেকট্রন আসক্তির মান বের করছি তখন জাস্ট উল্টো, ক্লোরিনের মান ফ্লুরিন অপেক্ষা বেশি হয়। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা এই বিষয়ে যেটুকু বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছো। তবু যদি কোনো রকম কিছু সমস্যা থাকে আমার কাছে জানতে চাইতে পারো, কমেন্ট বক্সে লিখতে পারো। ঠিক আছে, এই অবধিই থাকলো।